Hey, can I get you a drink? I mean, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? By the way, I'm Saurabh. আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নামটাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, জোরে বল। আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্কও নেই। হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? তনিশা, নেটওয়ার্ক কি করে চলে গেল? ফোন কেন লাগছে না? হ্যালো আয়েশা, আয়েশা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আরে কি হলো? কি আয়েশা! কি করে হলো এগুলো? হ্যাঁ, জানি না স্যার এসব কি করে হলো। ও কল অ্যাটেন্ড করার জন্য বাইরে গেছে, আর যখন ফিরলো তখন তুমি ছাড়া আর কে কে বন্ধু আছে আয়েশার এখানে? স্যার এ হলো প্রীতি, আর এ হলো বিশাল স্যার, আয়শার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে আয়েশার কারোর সঙ্গে হাতাহাতি হয়নি। ও ফোন রিসিভ করার জন্য বাইরে গেছিল আর ওখানে খুনি আগে থেকেই ওর জন্য ওয়েট করছিল। তার মানে স্যার খুনি এসব প্ল্যান করে করেছে? না পঙ্কজ, এটা তো প্ল্যান মার্ডার মনে হচ্ছে না। যদি প্ল্যান মার্ডারই হতো তাহলে ও অন্য কোনো হাতিয়ার ইউজ করতো, কাঁচের ইউজ করতো না। তার মানে হঠাৎ কেউ একজন হয়তো খুব রেগে যায় আয়েশার উপর আর তারপর মেরে দেয়। মনে হচ্ছে তো এরকমই ফ্রেডি। আয়েশার এখানে কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছিল? কোনো তর্ক বিতর্ক? হ্যাঁ, এরকম চুপ করে থাকলে কিন্তু কাজ হবে না। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, দেখলে সবই আমরা জানতে পারবো। সরি স্যার, সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। হোয়াট? সিসিটিভি কাজ করছে না? এত গাফিলতি? স্যার ওই কাল শেষের গানটার কারণে ধোয়ার জন্য হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট দেখা গেছে। আমি তাড়াতাড়ি ঠিক করব। তুমি তো তখন ঠিক করাবে যখন তোমার ক্লাব আবার খুলবে। কেস সলভ না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাব বন্ধ। স্যার আমার মনে হচ্ছে এই খুন সৌরভ করেছে। বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। Hey, can I get you a drink? I mean, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? By the way, আমি সৌরভ। আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নামটাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। যখন আয়েশাকে উত্তর দেয়নি তখন ও রেগে পিছন পিছন বাইরে গেল। সৌরভ কোথায়? স্যার ও তো নেই। তোমাকে বলেছিলাম না আমি, কেউ এই ক্লাব থেকে বাইরে যাবে না। স্যার যেতে দিইনি আমি, হয়তো ও অপরাধ করার পরেই পালিয়ে গেছে, আয়েশার ভেতরে আসার আগেই। এই আয়েশা আর সৌরভ বাইরে কোন দিকে গেছিল? স্যার ওইদিকে। স্যার রক্তের দাগ। তাহলে এখান থেকে আয়েশা ভেতরে গেছিল। আগে দেখি। স্যার দেখুন, এখানেও রক্তের দাগ। পঙ্কজ,
রক্ত আর এই কাঁচের টুকরো, মনে হচ্ছে আয়েশার উপর হামলা এখানেই হয়েছে। স্যার আচ্ছা এ সৌরভ নয় তো? এর পরিস্থিতি খুব খারাপ, অ্যাম্বুলেন্সকে ফোন করো। ক্লাবে এতগুলো লোকের মাঝখানে একটা মেয়ের খুন হয়ে গেল, মামসাদদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু কাজ করছে না। তার থেকেও বড় কথা, এখানে কেউ কিছু হতে দেখেনি। কি অদ্ভুত ব্যাপার না? আয়েশা এভাবে আমাকে ফেলে রেখে যেতে পারে না, আমাদের এখানে আসাই উচিত হয়নি। প্লিজ ডোন্ট ক্রাই, নিজেকে এভাবে দোষ দিও না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনার বান্ধবীর এখানে খুন হয়েছে আর আপনার এই ব্যবহার? হ্যাঁ, এতক্ষণ ধরে এখানে যা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুনি এখানে আয়েশাকে মারার উদ্দেশ্য তো এসেছিল না, রেডি হয়ে আসেনি। এখানেই ক্লাবে এমন কিছু হয়েছে যার জন্য ও রেগে গিয়েছিল, আর তাই ও আয়েশাকে খুন করে দিয়েছে, আর তার সাথে সৌরভের ওপরও হামলা করেছে। আমার মনে হচ্ছে যে ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন। ফ্রেডি, পঙ্কজ, এখানে যত লোক আছে তাদের সবার ডিটেলস নাও। মাফ করবেন রাইমা, আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন এর থেকে বেশি সাহায্য আর করতে পারবো না। ইটস ওকে ডক্টর, আপনার যা করার ছিল আপনি সবকিছু করেছেন, আর আমরা এর বেশি আর কি করতে পারি? হোয়াট হ্যাপেন ডক্টর? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটা অস্বস্তি হচ্ছে। এক্সকিউজ মি। কোথায় যাচ্ছেন আপনি? আমি ওয়াশরুম থেকে আসছি। তানিশা, আয়েশার মৃত্যুর আগে তোমার সাথে ওর ফোনে কথা হয়েছিল তাই না? আচ্ছা, ওই ফোন কলের ব্যাপারে আমাদের কিছু ডিটেলে বলতে পারবে? স্যার, ডিস্কোতে খুব জোরে মিউজিক বাজছিল বলে আমি বেশি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি ওকে এটা বলতে শুনেছিলাম, কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা তুমি কি করছো? মানে আয়েশা এইসব কথা ওই খুনির সঙ্গে বলছিল? স্যার, এর থেকেও বেশি অবাক হওয়ার বিষয় এটাই যে আয়েশার খুনি ওকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে। আশ্চর্য ব্যাপার, খুনি আয়েশাকে পালিয়ে যেতে বলছিল অথচ আয়েশা খুনির চিন্তা করছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি ওই ভয়েসটা চিনতে পারবে যার সাথে আয়েশা কথা বলছিল? না স্যার। স্যার, কিন্তু খুনি যখন আয়েশার ব্যাপারে এত চিন্তা করছে তাহলে ওকে মারলই বা কেন? সেটাই তো, খুনি ভিকটিমের চিন্তা করছিল আর ভিকটিম খুনির চিন্তা করছিল। গান? স্যার, ওর যেখানে গুলি লেগেছে সেটা ছাড়া ওর শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে খুনি হঠাৎ এখানে এসে ওর উপরে গুলি চালিয়ে দিয়েছে। এরকম হতেই পারে। এই দেখো, এখানেও রক্ত। একটা কথা বুঝতে পারছি না স্যার, খুনি গানটা এখানে ফেলে রেখে গেল কেন? ও তো নিজের সঙ্গে গানটাকে নিয়েও যেতে পারত। সেটাই তো আশ্চর্য ব্যাপার যে খুনি এই গানটা এখানে এই ক্রাইম স্পটে কেন রেখে গেছে। স্যার, এই দেখুন, নিচে এখানে এই টেপটা আটকানো ছিল। ওয়াশ বেসিনের নিচে টেপ? মনে হচ্ছে এখানে টেপ দিয়ে কিছু আটকে ছিল যেটা এখন এখানে নেই। হতে পারে এই কেসের সঙ্গে রিলেটেড কিছু। নিশ্চয়ই, দেখতে হবে।
রাইমা দেবী, ডক্টর যশবন্ত আপনার ডক্টর ছিলেন তো? আপনারা এখানে এই টেবিলেই বসেছিলেন? হ্যাঁ, আসলে উনি আমার অসুখের কথা বলতেই আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন। খুব ভালো মানুষ ছিলেন উনি। আজ যখন আপনি ওর সঙ্গে কথা বলছিলেন আপনার কি মনে হয়েছিল যে কোনো ব্যাপার নিয়ে ও একটু ডিস্টার্ব ছিল? ডিস্টার্ব তো নয়, কিন্তু হ্যাঁ, হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গিয়েছিল আর উনি এক্সকিউজ মি বলে ওয়াশরুমে চলে গিয়েছিলেন। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। স্যার, হ্যাঁ। এ হলো এই কফি শপটার ম্যানেজার। এখানকারও সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। স্যার 2 ঘন্টা আগেও তো কাজ করছিল, কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, সেই জন্য ইঞ্জিনিয়ারকে ডেকেছি আমরা। এই, একটু দাঁড়াও, এখানে এসো। হ্যালো স্যার, কেমন আছেন? আমার অবস্থা ছাড়ো, নিজেরটা বলো। তোমরা দুজনে এখানে কি করছো? এমনি ঘুরতে এসেছিলাম। কফি শপে ঘুরতে এসেছিলে? কাল রাত্রে তোমার বান্ধবীর খুন হয়ে গেছে। তোমার দ্বিতীয় বন্ধুর কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর তোমরা দুজনে এখানে এই কফি শপে আড্ডা মারতে এসছো? এখানেও একটা খুন হয়েছে। বিষয়টা কাকতালীয়, তাই না? সত্যি কাকতালীয়ই বটে, কারণ আমরা তো জানি না ডক্টর যশবন্ত কে। হ্যালো, ওকে বিউরোতে নিয়ে এসো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জানিস পঙ্কজ, অনেক লোক ছিল এই ডিস্কোটায় যখন আয়েশা খুন হয়, আর এক একজনের ফোন ট্র্যাক করে এইটা জানার জন্য যে মার্ডারের সময় আয়েশার আশেপাশে কেউ ছিল না। তো এই আমার তো চোখ ব্যথা করতে শুরু করেছে। আরে স্যালাডগুলো চোখে লাগানো বন্ধ করুন ফ্রেডি স্যার, আরো কত লোকের নাম্বার ট্রাই করতে হবে, কাজ করুন। ভগবান। সৌরভ, এখন তোমার শরীর কেমন? শরীরের আঘাত না হয় আজ নয় কাল ঠিক হয়েই যাবে স্যার, কিন্তু যা আমি ওই দিন দেখলাম সেটা হয়তো সারা জীবন কোনোদিনও ভুলতে পারবো না আমি। না আমি ওই পাবে যেতাম, আর না আমি আয়েশার চিৎকার শুনতে পেতাম। কিন্তু আয়েশার পিছন পিছন তো তুমি গিয়েছিলে, ও তোমার সঙ্গে ভালো করে কথা বলেনি সেই জন্য। এই কথাটা সত্যি স্যার যে আমি আয়েশার পেছনে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ওকে ড্রিঙ্ক অফার করলাম ও বারণ করে দিল স্যার। ইনফ্যাক্ট ও আমার ইনসাল্টও করলো স্যার, তাই আমার খুব খারাপ লেগেছিল স্যার, আর তাই আমি ওর পিছু নিয়েছিলাম। ও মাই গড, কে করলো এইসব কিছু? চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। হেই হেই দাঁড়াও, আরে দাঁড়াও। আর তারপরে? স্যার আমার এখনো মনে আছে যখন আমি ওর রিস্টটা ধরেছিলাম স্যার, সেটা একেবারে নর্মাল ছিল না, ওটা নর্মাল মানুষদের রিস্ট ছিলই না। আমার খুব অদ্ভুত ফিল হয়েছিল স্যার। তাহলে আপনি বলছেন ডক্টর সালুকে যে এই বন্দুকের ওপর কিছু চটচটে লেগে আছে? হ্যাঁ, ওই চটচটে জিনিসটা রাবারের মতো, ওই যেমন সেলোটেপে হয় না, ওই রকম। সেলোটেপ গান? ও, তাহলে খুনি আগে থেকেই ওয়াশ বেসিনের নিচে গানটাকে লুকিয়ে রেখেছিল। তাহলে এই মার্ডার একটা প্ল্যান মার্ডার ছিল। হ্যাঁ, কিন্তু এই বন্দুকটা যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে আর এই কাঁচ যেটা দিয়ে আয়েশাকে খুন করা হয়েছে, এই দুটোতেই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। কিন্তু ভাই, এই কাঁচটার টুকরোর ওপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লেগে আছে, যেমন ধরো প্লাস্টিক কেমিক্যাল। এখন কেন লাগানো ছিল, কি লাগানো ছিল সেটা জানতে হবে, কিন্তু এই দুটো কেমিক্যালই এই বন্দুকটাতেও লেগে আছে, দুটোতেই। ডক্টর সালুকে, আপনি তো বলছিলেন এই গানের মধ্যে ওই সেলোটেপের গাম লেগেছিল। সেটা তো ছিলই, তাছাড়া কেমিক্যালও আছে। ওটা ছাড়া এই কেমিক্যালও আছে? তার মানে এই দুটো মার্ডার, এদের দুটোর মধ্যে কোনো কানেকশন আছে? আর জুবিন আর প্রীতির ওই ক্রাইম সিনে থাকা কোনো কাকতালীয় ছিল না? একদম
তুমি একদম ঠিক বলছো দয়া। তোমার কথা আরো একটা জিনিস প্রমাণ করছে। এই দুটো লাশের উপরই আমি তেলের মতো ফেরোমন পেয়েছি। ফেরোমনস মানে ওই কেমিক্যাল যার থেকে গন্ধ আসে। হ্যাঁ, এই দুটো ভিকটিমেরই এদের দুজনের লাশের মধ্যে একই রকম গন্ধ। একটা ব্যাপার পরিষ্কার, হয়তো দুজনে একই রকম পারফিউম লাগাতো, বা দুজনের খুন একজনই করেছে। জেনারেলি একজন মহিলা লেডিস পারফিউম লাগায়, আর একজন পুরুষ জেন্টস পারফিউম। কিন্তু এই দুজনেই একই রকমের পারফিউম লাগিয়েছে, চান্সটা একটু কম। তার মানে এই দুজনের খুনি একজনই। আয়েশার মৃত্যুর ব্যাপারে দুটো কথা জানা গেছে। এক, ওর বন্ধু তানিশা বলেছে, আর দ্বিতীয়টা সৌরভ বলেছে। তানিশার কথা অনুযায়ী যে খুনি আয়েশাকে ওই পাপ থেকে পালিয়ে যেতে বলেছিল। পৃথিবীতে এমন কোন খুনি আছে সে যাকে খুন করতে গেছে তাকেই সে বলছে যে তুমি এখান থেকে পালিয়ে যাও? তাহলে খুন করতে গিয়েছিল কেন? না 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 না, গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর স্যার ওই দ্বিতীয় কথা কোনটা? আর একটা কথা সৌরভ বলেছে। সৌরভ বলেছে যে খুনির কবজি কেমন যেন অদ্ভুত ছিল, সাধারণ মানুষের মতন ছিল না ওর কবজি। হয়তো কবজিতে রিস্ট ওয়াচ কিংবা ব্রেসলেট ছিল। ফেডরিক, বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, বুঝেছো? স্যার, হ্যাঁ? স্যার দুটো ক্রাইম সিনেই একটা নম্বর কমন। সেটা কার? আয়েশার বয়ফ্রেন্ড বিশালের স্যার। বিশাল? বিশাল? এই বিশালকে তো কফি শপে দেখাই যায়নি। তাহলে কফি শপে গেল কখন? রায়মা দেবী, আপনি আর এখানে? স্যার, এটা আমারই বাড়ি, কিন্তু আপনারা এখানে ওনাকে কি খুন করেছে সেটা জানতে পেরেছেন? রাইমা, এরা কারা? সিআইডি অফিসার্স। আপনারা প্লিজ ভেতরে আসুন, প্লিজ কাম। সিআইডি? আর স্যার, ইনি আমার হাজবেন্ড, আর এ আমার ছোট ছেলে সন্দীপ। আর বড় ছেলে বিশাল, সে কোথায়? কিন্তু কি হয়েছে স্যার? দেখুন, আসলে ব্যাপারটা হলো ডক্টর যশবন্ত আর আয়েশার খুনে আমাদের মনে হয় হয়তো বিশালের কোনো হাত আছে। এ আপনি কি বলছেন? অভিযোগ প্রমাণিত হয়নি, কাউকে গ্রেপ্তার করতে পারেননি, তো যে কোনো কাউকে ফাঁসিয়ে দেবেন? দেখুন, সিআইডির কাজই হচ্ছে অপরাধী পর্যন্ত পৌঁছানো, নাকি কোনো নিরপরাধীকে ধরে এই কেসটা বন্ধ করে দেওয়া। আপনি দয়া করে একটু বিশালকে ডাকবেন। দাদা খুন করতেই পারে না, আপনারা দয়া করে ওকে ধরে নিয়ে যাবেন না। সন্দীপ, আমরা কিন্তু তোমার দাদাকে এখানে ধরতে আসিনি, আর আমরা এটাও বলিনি যে তোমার দাদা কিছু করেছে। আমরা তো তোমার দাদাকে কিছু প্রশ্ন করব, ব্যাস। আপনারা আমাকে সন্দেহ করছেন? এক মিনিট বিশাল, তুমি ভেতরে যাও। আমি এই সিআইডির লোকেদের তোমায় বিরক্ত করতে দেবো না। দেখুন, সিআইডির কাজে বাধা দেওয়াও কিন্তু একটা অপরাধ, তাই প্লিজ আমাদের নিজেদের কাজ করতে দিন। বিশাল, ডক্টর যশবন্ত খুন হয়েছেন ওই ক্যাফেতে, আর তুমি সেই মুহূর্তে ওই ক্যাফেতে ছিলে। কেন, কিসের জন্য গিয়েছিলে ওখানে তুমি? স্যার, আমি তো ওখানে জুবাইন আর প্রীতির সাথে দেখা করতে গেছিলাম। আমি জানতাম না যে আঙ্কেল ওখানে হঠাৎ মায়ের সাথে দেখা করতে আসবেন। আয়েশার সাথে তোমার ঝগড়া চলছিল না? আমি ভীষণ কষ্ট পেয়েছি স্যার ও মারা যাওয়ার পর। আমি জানি না ওকে ছাড়া আমার বাকি জীবন কিভাবে কাটাবো। আমি কিছুদিন একা থাকতে চাই। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও। এরপরে কিন্তু দেরি করা যাবে না। আরে, আপনারা আবার এখানেও? মাঝে মাঝে নিজের বাড়িতে যান নাকি? সবসময় বিশালের আশেপাশে ঘোরাফেরা করছেন? না স্যার, এমন কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ও খুব হতাশ হয়ে থাকে, ভাবলাম ওর সাথে থাকলে ভালো হয়। খুব গভীর বন্ধুত্ব, হ্যাঁ? জুবিন, প্রীতি, বিশাল, কড়া নজর রাখতে হবে এই তিনজনের ওপর।
তিনজনের বাড়িতে এমন ক্যামেরা ফিট করেছি না স্যার, একটা মাছি ঢুকলেও সব টের পেয়ে যাবো আমরা। তুই যাই বলিস, কাজের লোক, দুধওয়ালা আর সবজিওয়ালা এদের মাধ্যমে গোপন ক্যামেরা বসাবার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ভালো ছিল না? কিন্তু আমার ছিল না, দয়া স্যার ছিল। আচ্ছা, হ্যাঁ, আর উনি আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন যাতে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। আরে বস, বস একটা বড় সূত্র হাতে এসেছে যেটা এই কেসটার সলভ করতে সাহায্য করে। সেটা কখন বলবে? আরে বলছি তো। আরে তাহলে বলো তাড়াতাড়ি। আরে ভাই, নিঃশ্বাস তো নিতে দাও। তোমার মনে আছে ওই যে ভাঙা কাঁচের টুকরোটায় আমি প্লাস্টিক কেমিক্যাল পেয়েছিলাম? হ্যাঁ ডক্টর সালুকে, কি ওই কেমিক্যালটা? ওটা হচ্ছে গ্রাফিন, যেটা নকল চামড়া, আর্টিফিশিয়াল স্কিন বানানোর কাজে লাগে। আর্টিফিশিয়াল স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক। দয়া, মনে আছে সৌরভ কি বলেছিল? যে খুনির হাতের ওপর ও অদ্ভুত কিছু দেখেছিল। অস্থেটিক স্কিন, অস্থেটিক আর্ম। তাহলে কি এই খুন কোনো রোবটের মাধ্যমে হয়েছে? মানে খুনির ওইভাবে সাহায্য চাওয়া এটা তো নয় যে এই খুনটা আনইনটেনশনালি হয়েছে, না চাইতে? না দয়া, অনিচ্ছাকৃত খুন এভাবে হতে পারে না। আর রইল কথা রোবোটিক আর্মের। এই রোবোটিক আর্ম তো কারোর কথা মতোই চলতে পারে, তাই না? আচ্ছা সালুকে, এমন কোন লোক আছে যে এই রোবোটিক আর্ম বলো, অস্থেটিক আর্ম বলো বা রোবোটিক আর্ম বলো, এই সব কিছুর ব্যাপারে খুব ভালো রকম দখল আছে? হ্যাঁ আছে তো, ডক্টর জাসমিন। তাহলে দেখা করা যাক ওই ডক্টরের সঙ্গে। ডক্টর জাসমিন, আমরা এটা জানতে চাই যে যদি এই এরকম প্রস্থেটিক লাগানো হাত লাগানো হয়েছে রোবোটিক আর্ম, তাহলে কি ওই হাত, ওই আর্ম অন্য কারোর ইনস্ট্রাকশনে কাজ করতে পারে? মানে নকল হাত লাগানো হয়েছে একে, কিন্তু এই হাত দিয়ে কি কাজ করাতে হবে তার কন্ট্রোল এর কাছে নেই, বিয়ের কাছে আছে, তাই তো? কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে খুন নিজের ইচ্ছায় করছে না, কেউ ওকে দিয়ে করাচ্ছে। স্যার, এটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। হ্যালো, দামিনীকে একটু ভেতরে পাঠাও। হ্যাঁ, সেই রুগীটাই যার কাল টেস্ট হয়েছিল। রুগী? স্যার, দামিনীর ডান হাতটা ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে কাটা পড়েছিল। হ্যাঁ স্যার, মেশিনে আমার হাত ঢুকে গিয়েছিল। তাই জন্য ওকে নকল হাত লাগিয়েছি, যার কন্ট্রোল মানুষের ব্রেনের দ্বারা হয়। একটা নকল হাত মানুষের মাথা দিয়ে কাজ করছে কি করে? স্যার, সায়েন্স খুব উন্নতি করেছে। আসলে এই ধরনের নকল হাত সায়েন্সের একটা খুব বড় আবিষ্কার। এটাতে এক ধরনের চিপ আছে, মানে সফটওয়্যার, যেটা ব্রেনের দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। মানে মানুষের ওঠা বসা যেমন ভাবে আসল হাত পা নাড়ানো যায়, সেইভাবেই এই নকল হাত পা নাড়ানো হয়, যেটা ব্রেন কন্ট্রোল করে। গ্রেট, বিজ্ঞান সত্যি অনেকটা এগিয়ে গেছে। সত্যি রোবোটিক আর্ম। বাই। ওরা ওখানে হাত করছে আর আমরা এখানে গাড়িতে বসে আছি। ফ্রেডি স্যার, এই বিশাল তো প্রীতির বাড়িতে যাচ্ছে। বিশাল, তুমি টেনশন করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব, ওকে? এ নাও, কফি খাও।
বিশাল, প্রীতি, আরে ওকে প্রীতি পালাও। বিশাল, না, বিশাল ছাড়ো। আমি স্বীকার করছি, আয়েশা আর ডক্টর আঙ্কেলকে খুন আমি করেছি স্যার। তুমি এখানে কি করছো? কি হলো? কি হচ্ছে এটা? আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার হাতে। কিছু Stop! প্রবলেম? কি হচ্ছে বলছো না কেন কিছু? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা কি করছো? এটা কি করছো? আয়েশা পালাও এখান থেকে, পালাও, আমি বলছি তোমাকে পালাও, আয়েশা। ডক্টর পালিয়ে যাও এখান থেকে। কি করছো এগুলো? আমি কি করব স্যার, আমার নিজের হাতের উপরে কোনো কন্ট্রোল নেই। কি তোমার হাত তোমার কন্ট্রোলে থাকে না? এর মানেটা কি? জানি না, হঠাৎ করে মাঝে মাঝে কি হয়ে যায়। সেই কারণে তুমি আয়েশাকে ওখান থেকে চলে যেতে বলেছিলে? হ্যাঁ স্যার, আমি আয়েশাকে ওখান থেকে পালাতে বলেছিলাম। আয়েশা পালাও এখান থেকে, পালাও। আর আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে আমি ডক্টর আঙ্কেলের কোনো ক্ষতি না করি। ডক্টর, পালাও এখান থেকে তুমি। একটা কথা বলো, কেন গিয়েছিল তুমি ওই ক্যাফেতে? আমি ওখানে ডক্টর আঙ্কেলের কাছে আমার হাত ঠিক করাতে গেছিলাম, আর জুবেইন, প্রীতি আমাকে সাহায্য করছিল, কারণ আমি আমার বাড়িতে বলতে পারতাম না যে আয়েশাকে আমি নিজের হাতে খুন করে দিয়েছি স্যার। আমি জানি স্যার, আমার কথায় বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু সত্যি এটাই, খুন আমি নয়, বরং আমার হাত করেছে। ডক্টর জাসমিন, বিশাল যা যা বলছে সেটা সত্যি? আমি বলতে চাইছি যে এটা কি সম্ভব যে একটা রোবোটিক আর্ম নিজে থেকেই ডেভেলপ করে আর সেই কারণেই তার মনে হয়েছে যে খুন করা যেতে পারে? চান্সেস কম স্যার, কিন্তু হ্যাঁ, হাতের ভেতরে লাগানো এই চিপকে কেউ যদি হ্যাক করে তাহলে হতে পারে। কি প্রস্থেটিক হাতে লাগানো সফটওয়্যার হ্যাক করা যায়? হ্যাঁ দাদা, হ্যাক হতেই পারে, এটা পসিবল। যখন হ্যাকার এই নকল হাতের চিপ হ্যাক করে তখন এই নকল হাতটা তার ব্রেন দ্বারা কন্ট্রোল হয় না যার শরীরে এটা লাগানো আছে, বরং এই নকল হাতটা কন্ট্রোল হয় হ্যাকারের ব্রেন দ্বারা। তার মানে কেউ একজন বিশালের এই রোবোটিক আর্মের সফটওয়্যারটা হ্যাক করেছিল আর তারপরে ওকে দিয়ে খুন করায়। স্যার, এর থেকে ভালো তো আমি এক হাতেই আমার সারাটা জীবন কাটিয়ে দিই। যে হাতটা অন্যদের জীবন কেড়ে নিচ্ছে, এরকম হাত আমার চাই না স্যার। বিশাল, একটা কথা বলো, তোমার এই হাত তোমাকে বলছে যে সেই কাউকে মারতে চায়, তখন তুমি কি ভাবো? তখন তোমার মনের অবস্থা কি হয়? কি চলে তোমার মাথার ভেতরে? স্যার, 2-3 মিনিট সময় লাগে। আমি পুরোপুরি ভাবে চেষ্টা করি আমার হাতকে কন্ট্রোলে আনার, কিন্তু 2 মিনিট পর আমার হাতই জিতে যায় স্যার। চিন্তা করো না, এবার আমরা তোমার এই রোবোটিক আর্মের ভেতরে একটা ট্রান্সমিটার ফিট করব, আর যার থেকে আমরা জানতে পারবো যে ও কাউকে মারতে চায় বা হয়তো কারোর থেকে ইনফরমেশন পাচ্ছে যে তুমি গিয়ে খুন করো, সেটাও আমরা জানতে পারবো।
আচ্ছা বিশাল, একটা কথা বলো, তোমার আসল হাত হারালে কি করে? স্যার আমি গত বছর ঘুরতে যাচ্ছিলাম, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ব্যাস। জীবনে আমাদের অনেকবার পরীক্ষা দিতে হয়। স্যার আমার পরীক্ষা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। যখন নকল হাত নিয়ে সারাটা জীবন কাটাবো ভেবে নিলাম, তখন এই হাতটাই আমার জীবন শেষ করে দিচ্ছে স্যার। বিশাল, আমরা তোমাকে কথা দিচ্ছি, না তো তোমার একটা হাত দিয়ে জীবন কাটাতে হবে, আর না তো ওই আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরতে পারবে। বিশাল, অপরাধী প্রথমে বিশালকে দিয়ে আয়েশাকে খুন করায়। আয়েশা, যাকে বিশাল খুব ভালোবাসতো, এরপরে খুন করায় ডক্টর যশবন্তকে, যে বিশালকে সাহায্য করত। এরপরে প্রাণ নিতে চেষ্টা করে প্রীতির, যে বিশালের বন্ধু ছিল। এরা প্রত্যেকেই হলো বিশালের শুভাকাঙ্ক্ষী, আর এরা প্রত্যেকে বিশালের আপনজন। সবাই বিশালের খুব কাছের মানুষ। তাহলে এই অপরাধী কে হতে পারে? কে সেই অপরাধী? এও তো কোনো কাছের মানুষ হতে পারে, বিশালের কোনো আপনজন। পঙ্কজ, বিশালের অ্যাক্সিডেন্টের পুরো ডিটেল আমার চাই, A to Z। হ্যালো স্যার, আমি যশপাল। কম্পিউটার এক্সপার্ট? ইয়েস স্যার। কম্পিউটার হ্যাক করতে পারো? যত বড়ই কম্পিউটার হোক বা সার্ভার, এক তড়িতে হ্যাক করতে পারি। রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করতে হবে, পারবে? নিশ্চয়ই স্যার, পারবো। এতে সবকিছু পেয়ে যাবে। হয়ে যাবে স্যার। আর এটার জন্য আমি ট্রেস রাউটিং এর ইউজ করব। সেটা আবার কি? হ্যাঁ স্যার, এই টেকনোলজিটার সাহায্যে বিশালের আশেপাশে প্রত্যেকটা কম্পিউটারকে আমি দেখতে পাবো। মূলত মেশিনের মধ্যে যে হোস্ট নেম আর অ্যাড্রেস থাকে সেটাকেই হ্যাক করতে হয়। আচ্ছা। আর ট্রেস রাউটিং এর সাহায্যে আমরা শহরের যে কোনো জায়গায় বসে থাকা যে কোনো হ্যাকারকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। ফ্যান্টাস্টিক। আর যে বিশালের রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করেছে, এবার আমরা ওর সিস্টেমকে হ্যাক করব। এই দেখুন স্যার, এই সময় বিশালের আশেপাশে এই সবকটা কম্পিউটার অ্যাক্টিভ রয়েছে, আর এর মধ্যে হয়তো কোনো একটাই ওই হ্যাকারের। শুধু একবার জানতে পেরে যাই ওই কম্পিউটারটা কোনটা, তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। যশপাল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় কম। বিশাল আজকে আমাকে বাড়িতে কেন ডাকলো? আঙ্কেল আন্টিও নেই, জানি না কি ব্যাপার। বিশাল, বিশাল। প্রীতি, তুমি জানো যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তবুও তুমি আমার কাছেই এলে। বিশাল, তুমি তো আমাকে ফোন করে এখানে ডাকলে। আমি? হ্যাঁ। আমি কখন ডেকেছি? তুমি নো! পালাও প্রীতি! বিশাল, প্লিজ বিশাল, পালাও please! এখান থেকে! বিশাল প্লিজ, বিশাল, বিশাল প্লিজ। ইয়েস স্যার, ওই হ্যাকারের লোকেশন পেয়ে গেছি। স্যার আপনি এখানে কি করছেন? বিশাল প্লিজ। অনেক হয়েছে হ্যাকিং। আবার এসে গেলেন আপনারা। এবার এটা যেন বলবেন না যে ওকে আপনারা ধরতে এসেছেন। আগে না, আমরা বিশালকে ধরতে আসিনি, খুনিকে ধরতে এসেছি।
যে এই মুহূর্তে এখানে উপস্থিত। উনি এখানে কি বলছেন আপনি? আপনি আপনার মিথ্যে অভিযোগ কার ওপর লাগাবেন? মনন বাবু, গত বছর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল খান্ডালাতে। 3 জন ছিল ওই গাড়িতে। 22 বছরের ছেলে বিশাল, 15 বছরের ছেলে সন্দীপ আর 9 বছরের ছোট বাচ্চা সোনিয়া। গাড়ি বিশাল চালাচ্ছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট খুব সাংঘাতিক হয়েছিল। বাচ্চা মেয়ে সোনিয়া স্পট ডেড হয়ে গেছিল। আর আর সন্দীপ প্যারালাইজড হয়ে গেছিল। ও এখনো চলতে পারে না। এসব আপনি কি করে জানলেন আঙ্কেল? ওই অ্যাক্সিডেন্টে সব থেকে কম আঘাত লেগেছে বিশালের। তবে যে আঘাতটা লেগেছে সেটাও কম নয়। বিশালের নিজের হাতটা হারাতে হয়েছে। আর তাছাড়া বিশাল আপনার সৎ ছেলে, তাই না? স্যার, বিশাল আমার কাছে নিজের সন্তানের মতোই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি বিশালকে আমার সৎ ছেলে বলবেন না। আই এম সরি মদন বাবু, যদি সব বাবা আপনার মতন ভাবতো তাহলে তো ভালোই হতো। যদি রায়মা দেবী এভাবে ভাবতেন। কি রায়মা দেবী? আচ্ছা, আপনার মনে অনেক রাগ জমে আছে, তাই না বিশালের জন্য? কারণ বিশালের জন্য আপনি আপনার নিজের মেয়েকে হারিয়েছেন, আর আপনার নিজের ছেলে সারা জীবন চলাফেরা করতে পারবে না। আপনি কি বলতে চাইছেন? আমরা কি বলতে চাইছি ওটা এক্ষুনি জেনে যাবেন। পঙ্কজ, সরি আন্টি, কিন্তু আমি ওদের সবকিছু বলে দিয়েছি যে আপনার বলার জন্যই আমি এসব করেছি। আমি ওই সফটওয়্যারগুলোকে হ্যাক করেছিলাম, আর আমি সব জায়গার সিসিটিভিগুলোকে হ্যাক করে বন্ধ করে দিয়েছিলাম। বিশালের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর গার্লফ্রেন্ডকে মেরেছিলাম। তারপরে ওই ডক্টরকে, যে বিশালকে হেল্প করতো। তারপর প্রীতির উপরে আক্রমণ। এসব করার জন্য আন্টি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, সত্যিটা যখন আপনাদের সামনে এসেই গেছে, তখন আমি আপনাদের সবাইকে এটাও বলছি যে আমি তোমাকে মারার পর ওকেও মারতে চেয়েছিলাম। কারণ যেভাবে আমার আপনজনেরা কষ্ট পেয়েছে, আমিও চেয়েছিলাম বিশাল সেই কষ্টই পাক, ততটা যন্ত্রণা ওরও হোক। ওটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা ভুল। ভুল? তোমার একটা ভুলের জন্য আমার সারা জীবন অন্ধকার হয়ে গেছে। তুমি রাশ ড্রাইভিং করেছিলে, আর শাস্তি কারা পেল? আমি আর আমার সন্তানেরা। মা, আমি তোমাকে শুধু নিজের মা না, ভগবান ভেবেছিলাম। যদি আমাকে শাস্তি দিই তুমি শান্তি পেতে, তাহলে আমাকে অন্তত একবার বলতে পারতে। হাসি মুখে আমি জীবন দিয়ে দিতাম। আমি তোমার জীবনটা চাইনি, আমি তো তোমাকে বাঁচিয়ে রেখে কষ্ট দিতে চেয়েছিলাম। আর আপনারা সবাই আমাকে দোষ দিতে পারেন না, কারণ আমি যা করেছি সেটা আমার মায়ের মমতার জন্য করেছি। রায়মা দেবী, মা শব্দের অর্থ আপনি জানেন না, সেজন্যই আপনি এত বড় অপরাধ করেছেন। আরে মা তো সেই হয় যে শুধু নিজের নয়, অন্যের সন্তানকেও স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। বিশাল হয়তো আপনার গর্ভের সন্তান নয়, কিন্তু মা বলে তো ও ডাকতো। ও আপনাদের পরিবারেরই একটা অংশ। কোনো মাই তার ছেলের ওপর এইভাবে প্রতিশোধ নিতে পারে না। হ্যাঁ, সেটাও এত ঘৃণ্য। দুটো লোকের প্রাণ নিয়েছেন। না রায়মা দেবী, আপনি বড় ভুল করেছেন, বিশাল ভুল করেছেন। আদালত আপনাকে কোনোদিন ক্ষমা করবে না।